সেই দিন সকালে ঢাকার এক উপশহরের ছোট রাস্তাটা এক জমজমাট কাঁচা বাজারের শোরগোলে মুখরিত ছিল। বিক্রেতাদের হাঁক ডাক, বাচ্চাদের দৌড়াদৌড়ি, আর গরম সিঙ্গারাচপ ভাজার গন্ধ রাস্তার ধুলোর সাথে মিশে একাকার হয়ে গিয়েছিল, যে রাস্তায় কিছুক্ষণ আগেই পানি ছিটানো হয়েছে। এই ভিড়ের মধ্যেই প্রায় ২০ বছর বয়সী একটি মেয়ে প্লাস্টিকের বস্তা আর পুরনো বোতলে ভরা একটা জরাজীর্ণ ঠেলাগাড়ি ঠেলে নিয়ে যাচ্ছিল। তার পরনের পোশাক ছিল ময়লা, ঘাম আর ধুলোয় মুখটা মলিন, আর চুলগুলো কোনোমতে দায়সারাভাবে বাঁধা। লোকেরা তাকে শুধু রহিমা নামেই চিনত। সেই তরুণী টোকাই, যাকে প্রায় বাজারের আশেপাশে দেখা যেত। খুব কম মানুষই জানত রহিমা প্রতিদিন ভোরবেলায় আসত আর সূর্য ডোবার ঠিক আগে চলে যেত। সে খুব কম কথা বলত, কেবল মাথা নিচু করে নিজের কাজ করে যেত। কিন্তু তার এই সাধারণ চেহারার আড়ালে, তার মানুষ দেখার ভঙ্গিতে, তার নিয়মমাফিক হাঁটার ধরনে, আর কোনো সন্দেহজনক কিছু দেখলে তার চোখের তীক্ষ্ণ চাহনিতে এমন কিছু ছিল যা তাকে অন্যদের থেকে আলাদা করত। সেদিন বাজারের পরিবেশটা একটু থমথমে ছিল। কিছু বিক্রেতা ফিসফিস করে কথা বলছিল সেই দুজন টহল পুলিশের ব্যাপারে, যারা নিরাপত্তা দেওয়ার বদলে প্রায়ই ছোটখাটো ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করতে আসত। কালকে করিম ভাইয়ের কাছ থেকে ৫০০ টাকা নিয়েছে, শুধু তার দোকানের মালামাল নাকি রাস্তায় চলে এসেছিল এই অজুহাতে, একজন সবজি বিক্রেতা বলছিলেন। অথচ ছোট্ট একটা ত্রিপলের উপরই তো সব ছিল, অন্য একজন যোগ করলেন। রহিমা চুপচাপ সব শুনছিল। সে ফুটপাতের ধারে বসে প্লাস্টিকের আবর্জনা বাছতে থাকল, কিন্তু তার মনের ভেতরে কিছু একটা টকবক করে ফুটতে শুরু করেছিল। সে এর মধ্যেই ওই ২ পুলিশ সদস্যের মুখ তার স্মৃতিতে গেঁথে নিয়েছিল। সাব ইন্সপেক্টর আরিফ আর কনস্টেবল দাউদ, যারা তাদের অধ্যত্বপূর্ণ আচরণের জন্য বাজারের আশেপাশে বেশ পরিচিত ছিল। দুপুরের কাছাকাছি সময়ে সেই ২ পুলিশ আবার এসে হাজির হল। তাদের সরকারি মোটরবাইকটা বাজারের রাস্তার ঠিক মাঝখানে থামল, সাইরেন বাজিয়ে এমন ভাব করছিল যেন কোনো বড় অভিযানে নেমেছে। লোকজন সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেল। কেউ কেউ ব্যস্ততার ভান করতে লাগল, কেউ কেউ সরে গেল। এই তোর দোকান তো পুরো রাস্তা দখল করে রেখেছে, এসআই আরিফ একজন ফল বিক্রেতাকে ধমকে বলল। মাপ কইরা দেন স্যার, একটু পরেই সব ঠিক কইরা নিতাছি, বিক্রেতা মিনতির সুরে উত্তর দিল। সাবধান, কালকেও তো একই কথা বলছিলি। শোনো, যদি শান্তিতে ব্যবসা করতে চাস, তাইলে কি করতে হয় তা তো জানিস, আরিফ তার পকেটে চাপড় মারতে মারতে বলল। তার ইশারাটা ছিল অত্যন্ত স্পষ্ট। বিক্রেতা হতাশ মুখে কয়েকটা নোট তার হাতে গুজে দিল। দাউদ, আরিফের সঙ্গী, শুধু একটা তাচ্ছিলের হাসি দিয়ে চারদিকে তাকাতে লাগল। এ তো রোজকার ব্যাপার, ভাইজান। ঝামেলা না চাইলে দিয়া দেওয়াই ভালো। সে রহিমার দিকে তাকিয়ে বলল, যে তাদের থেকে খুব বেশি দূরে ছিল না এবং একটা বোতল কুড়াচ্ছিল। এক মুহূর্তের জন্য তাদের চোকাচোকি হল। দাউদ ব্যঙ্গের সুরে হাসল। এই যে টোকাই, তুইও কি এখানে অবৈধ ব্যবসা করছিস নাকি? তোর এই ঠেলাগাড়ি তো আবর্জনার স্তূপের মতো দেখাচ্ছে। সে রহিমার ঠেলাগাড়ির চাকায় লাথি মেরে বলল। রহিমা নিজেকে সংযত রেখে চুপ করে রইল। মাপ কইরেন স্যার, আমি শুধু পুরনো বোতল কুড়াই, সে নিচু স্বরে বলল। কুড়াস? এটা সরকারি জায়গা, তুই মানুষের চলাফেরায় বাধা দিচ্ছিস। যদি ঝামেলা না চাস, নিরাপত্তার জন্য কিছু টাকা দে, আরিফ অবজ্ঞার সুরে বলল। কিছু লোক দেখতে শুরু করেছিল, কিন্তু কেউ কথা বলার সাহস পাচ্ছিল না। তারা জানত আরিফের মতো পুলিশের বিরুদ্ধে গেলে তার ফল দীর্ঘস্থায়ী হতে পারে। কিন্তু সেদিন সবকিছু আগের মতো হল না। রহিমা তাদের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। সে প্রকাশ্যে রাগ দেখাল না, কিন্তু তার চোখে এক শীতল উত্তেজনা দেখা যাচ্ছিল। আমার কাছে কোনো টাকা নাই স্যার, কিন্তু আপনারা যদি আমারে আবার বিরক্ত করেন, আমি কিন্তু রিপোর্ট করমু, সে দুভাবে বলল। পরিবেশটা সঙ্গে সঙ্গে শান্ত হয়ে গেল। দাউদ উপহাসের হাসি হেসে বলল, রিপোর্ট করবি? কার কাছে? তুই নিজেকে কি মনে করিস? হ্যাঁ, এক টোকাইয়ের এত সাহস? আরিফ দাউদের কাঁধে চাপড় দিয়ে বলল, ছাড় তো। কালকে দেখবি এই টোকাই নিজেই গায়েব হয়ে গেছে। দুজনেই তাচ্ছিলের হাসি হেসে চলে গেল, আর রহিমা আবার মাথা নিচু করে কাজে মন দিল। কিন্তু তার শান্ত চেহারার আড়ালে কিছু একটা বদলে গিয়েছিল। সেটা আর কোনো দুর্বল মেয়ের মুখ ছিল না, বরং এমন একজনের মুখ ছিল যে প্রতিশোধের জন্য সঠিক পদক্ষেপ মাপছিল। সেদিন রাতে রহিমা তার ছোট্ট ভাড়া করা ঘরে বসেছিল। সে একটা ছোট বাতি জ্বালিয়ে একটা পুরনো কাপড়ের ব্যাগ থেকে একটা অত্যাধুনিক মোবাইল ফোন বের করল, যার স্ক্রিনে ফাটল ধরা।
ফোনটা অন করতেই একটি ট্রান্সক্রিপশন অ্যাপের স্ক্রিন ভেসে উঠল, যেখানে কমান্ডার আজাদ নামের একজনের কাছ থেকে বার্তা দেখা যাচ্ছিল। কমান্ডার আজাদ, টার্গেট চিহ্নিত হয়েছে? রহিমা, হ্যাঁ। দুজন দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা প্রায় বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তোলে। বাজারের নাম কারওয়ান বাজার। কমান্ডার আজাদ, ভালো। নিশ্চিত করো যেন তাদের হাতে নাতে ধরা যায়। তবে এখনই কোনো শোরগোল করবে না। রহিমা, প্রস্তুত। সঠিক সময়ের অপেক্ষায় আছি। রহিমা অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, তারপর ফোনটা আবার ব্যাগে রেখে দিল। সে একটা দীর্ঘশ্বাস নিল। এতদিন ধরে সে যা করে আসছিল, একজন টোকাইয়ের ছদ্মবেশে থাকা, সাধারণ মানুষের মধ্যে জীবনযাপন করা, কোনো বাধ্যবাধকতার কারণে নয়, বরং এটা ছিল তার দায়িত্ব। সে ছিল পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিটের একজন নারী গোয়েন্দা, যাকে পুলিশের দুর্নীতি এবং চাঁদাবাজির অভিযোগ তদন্ত করার জন্য নিয়োগ করা হয়েছিল। ৩ মাস ধরে সে এই নকল পরিচয়ে জীবন কাটাচ্ছিল, অপমান সহ্য করছিল, আর একজন সাধারণ মানুষ হওয়ার ভান করছিল। কিন্তু সেই রাতে সে বুঝতে পারছিল যে তার এই ছদ্মবেশ প্রায় শেষ হওয়ার পথে। তার শুধু আরেকটা মুহূর্ত দরকার ছিল। এমন একটা মুহূর্ত যখন ওই দুর্নীতিবাজ কর্মকর্তারা অসতর্ক থাকবে। পরদিন সকালে বাজারের পরিবেশ আবার জমজমাট হয়ে উঠল। কিন্তু রহিমা আর শুধু আবর্জনা কুড়াচ্ছিল না। তার ময়লা জ্যাকেটের নিচে একটা ছোট ক্যামেরা আর একটা মিনি কমিউনিকেশন ডিভাইস লুকানো ছিল, যা সরাসরি বাজারের অদূরে একটি গাড়িতে থাকা তার দলের সাথে সংযুক্ত ছিল। সে জানত সেদিন তারা আবার আসবে। যেমনটা ভাবা হয়েছিল, ঠিক সকাল ১টার দিকে পুলিশের মোটরবাইকের শব্দ আবার শোনা গেল। এসআই আরিফ আর দাউদ একই ভঙ্গিতে হাজির হল, চোখে কালো চশমা আর ক্ষমতাবান হওয়ার ভঙ্গি। তারা গতকালের সেই ফল বিক্রেতার দোকানের সামনে থামল। কই রে? আজকের তোলা কই? আরিফ ধমকে উঠল। বিক্রেতা ভয়ে কাঁপতে লাগল। স্যার, কালকেই তো ৫০০ টাকা দিলাম গ। ৫০০ টাকা ২ জন পুলিশের জন্য যথেষ্ট? পাগল নাকি তুই? দাউদ সেই বিক্রেতার দিকে তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকিয়ে বলল। রহিমা দূর থেকে সব লক্ষ্য করছিল। তার হাত উত্তেজনায় কাঁপছিল। সে তার জ্যাকেটের বুকের কাছে লাগানো ছোট ক্যামেরার দিকে তাকাল, নিশ্চিত করল যে সবকিছু রেকর্ড হচ্ছে। তারপর এমন কিছু ঘটল যা তারা কল্পনাও করতে পারেনি। রহিমা শান্ত পায়ে তাদের দিকে এগিয়ে গেল। স্যার, ওই বিক্রেতাকে বিরক্ত করবেন না, সে শান্তভাবে বলল। আরিফ তার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকাল। ওহ, তুই আবার টোকাই হয়ে খুব হিরো সাজার শখ, তাই না? পুলিশের বিরুদ্ধে যাবি? সে রহিমার কাঁধে ধাক্কা দিয়ে বলল। রহিমার ঠেলাগাড়িটা নড়ে উঠল, বোতলগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ল। কয়েকজন লোক ভয়ে চিৎকার করে উঠল, কিন্তু কেউ হস্তক্ষেপ করার সাহস পেল না। রহিমা আরিফের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। আমি আগেই বলেছি ওদের বিরক্ত করবেন না, সে আবার বলল। এবার তার কণ্ঠস্বর ছিল অন্যরকম শীতল। দাউদ হেসে বলল, না করলে কি হবে? তুই কার কাছে রিপোর্ট করবি? প্রধানমন্ত্রীর কাছে। রহিমা কোনো উত্তর দিল না। কিন্তু তার হাত ধীরে ধীরে জ্যাকেটের পকেটে চলে গেল। সেখান থেকে সে এমন কিছু বের করল যা দেখে ওই 2 পুলিশের মুখ ফ্যাকাশে হয়ে গেল। একটা ছোট লাইসেন্স করা পিস্তল সরাসরি আরিফের মুখের দিকে তাক করা ছিল। বিক্রেতা আর আশেপাশের লোকজন স্তব্ধ হয়ে গেল। বাজারের শোরগোল হঠাৎ করে থেমে গিয়ে এক অদ্ভুত নীরবতা নেমে এল। আরিফ থমকে গেল, তার মুখ ভয়ে সাদা হয়ে গিয়েছিল। তুই আসলে কে? সে তোতলাতে তোতলাতে বলল। রহিমা সোজা তার দিকে তাকিয়ে দ্বিধাহীনভাবে উত্তর দিল, আমার নাম রহিমা চৌধুরী। স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট। চাঁদাবাজি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আপনাদের দুজনকে আমি গ্রেপ্তার করছি। কি জনতার মধ্য থেকে একটা চাপা গুঞ্জন শোনা গেল। কিছু নাগরিক স্বতঃস্ফূর্তভাবে আস্তে আস্তে উল্লাস প্রকাশ করল, কেউ কেউ অবিশ্বাসে মুখ থাকল। আরিফ পিছিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু রাস্তার শেষ মাথা থেকে ইউনিফর্ম পরা 4 জন স্পেশাল ইউনিটের সদস্য এসে জায়গাটা ঘিরে ফেল। কনস্টেবল দাউদ পালানোর চেষ্টা করল, কিন্তু রহিমা তার ঠেলাগাড়িটা এমনভাবে লাথি মারল যে সেটা দাউদের পায়ে গিয়ে লাগল। সে মাটিতে পড়ে গেল এবং কয়েক সেকেন্ডের মধ্যে তার হাতে হাতকড়া পরানো হল। আরিফের মুখ রাগে লাল হয়ে গেল। শালা, তাহলে তুই এতদিন ধরে নাটক করছিলি? রহিমা তার দিকে শীতল দৃষ্টিতে তাকাল। ঠিক তাই। আর তোর চাঁদাবাজির সব প্রমাণ রেকর্ড করা হয়ে গেছে। কি? সে ধীরে ধীরে তার অস্ত্র নামাল আর তার দলকে ইশারা করল ওই 2 পুলিশকে গাড়িতে নিয়ে যাওয়ার জন্য। ওই 2 দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তার গ্রেপ্তারের পর
কারওয়ান বাজারের পরিবেশ আমূল বদলে গেল। যে মানুষগুলো আগে ভয়ে চুপ থাকত তারা এখন কথা বলতে শুরু করেছে। কিছু বিক্রেতা এসআই আরিফ আর কনস্টেবল দাউদকে হাতকড়া পরা অবস্থায় গাড়িতে তুলতে দেখে স্বস্তিতে কেঁদে ফেল। রহিমা ভিড়ের মাঝে দাঁড়িয়েছিল, তার পরনে তখনও সেই ময়লা জ্যাকেট। তার মুখে কোনো বিজয়ের হাসি ছিল না, ছিল কেবল এক গভীর, শূন্য দৃষ্টি। সে জানত তার কাজ এখনও শেষ হয়নি। এটা ছিল এক বিশাল সমস্যার কেবল উপরিভাগ। স্পেশাল ইউনিটের গাড়ি চলে যাওয়ার পর এক এক করে বিক্রেতারা তার কাছে আসতে শুরু করল। আপা, মানে রহিমা আপা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা তো ভাবছিলাম আপনি আসলেই একজন টোকাই, একজন সবজি বিক্রেতা, মা লজ্জা মিশ্রিত হাসি দিয়ে বললেন। রহিমা শুধু হালকা মাথা নাড়ল। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি খালা। দয়া করে এইটা কাউকে বলবেন না। আমার এখনও কিছু কাজ বাকি আছে। সেই মহিলা মাথা নেড়ে ইমাকে আলতো করে জড়িয়ে ধরলেন। সাবধানে থেকো মা। ওই রকম পুলিশ আরও অনেক আছে যারা রুখে দাঁড়ায়, তাদের ওরা পছন্দ করে না। রহিমা একটা হালকা হাসি দিয়ে চলে গেল, কিন্তু তার মাথায় সেই মহিলার কথাটা বারবার ঘুরতে লাগল। যারা রুখে দাঁড়ায় তাদের ওরা পছন্দ করে না। এক অস্থির রাত। সেই রাতে স্পেশাল ইউনিটের অস্থায়ী সদর দপ্তরে একটা তাৎপূর্ণ মিটিং চলছিল। কমান্ডার আজাদ, 50ঊর্ধ্ব একজন ব্যক্তি, যার মুখে ছিল কঠোরতার ছাপ আর চোখে ছিল অভিজ্ঞতার গভীরতা, ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়েছিলেন, যেখানে বাজারে রহিমার অভিযানের ভিডিও চলছিল। তোমার কাজটা খুব ভালো হয়েছে রহিমা, তিনি শান্তভাবে বললেন। কিন্তু পরিস্থিতি এখন জটিল হয়ে গেছে। আমরা খবর পেয়েছি আরিফ আর দাউদ ছোটখাটো খেলোয়াড় নয়। তাদের পেছনে বড় কোনো নাম আছে। রহিমা গম্ভীরভাবে তাকাল। কার নাম কমান্ডার? এখনও নিশ্চিতভাবে বলতে পারছি না, তবে তাদের অফিসের আর্থিক প্রতিবেদনে কিছু অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রমাণ পাওয়া গেছে, যার মধ্যে একটা ডেপুটি কমিশনার সুলতান মাহমুদের। রহিমা ভ্রু কুঁচকে ফেল। সে এই নামটা চিনত। ডিসি সুলতান মাহমুদ, পুলিশ বিভাগের একজন উচ্চপদস্থ কর্মকর্তা, যিনি এতদিন সৎ হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু গোয়েন্দা মহলে অনেক দিন ধরেই গুজব ছিল যে তার নিজস্ব একটা চক্র আছে, যা ছোটখাটো অর্থনৈতিক খাত থেকে চাঁদা আদায় নিয়ন্ত্রণ করে। যদি এই সন্দেহ সত্যি হয়, কমান্ডার আজাদ বলে চললেন, তাহলে তুমি মৌমাছির চাকে ঢিল মেরেছ, আর তারা এখন তোমাকে খুঁজবে। রহিমা এক মুহূর্ত চুপ করে রইল। সে প্রথম থেকেই ঝুঁকিটা জানত, কিন্তু এত বড় একটা নাম শুনে তার অনুভূতিটা অন্যরকম হল। আমাদের পরবর্তী পদক্ষেপ কি কমান্ডার? তোমাকে আপাতত বিশ্রাম নিতে বলা হয়েছে। পরবর্তী তদন্ত আমরা হাতে নেব। রহিমা তার দিকে অসম্মতির দৃষ্টিতে তাকাল। সম্মানের সাথে জানাচ্ছি, আমি এখন থামতে পারব না। আমি মাঠে অনেক গভীরে চলে গেছি। এটা আদেশ রহিমা, কমান্ডার কঠোরভাবে বললেন। আমরা চাই না তুমি টার্গেট হও। বুঝতে পারছ? রহিমা অবশেষে আস্তে করে মাথা নাড়ল। কিন্তু মনে মনে সে জানত যে সে চুপ করে বসে থাকবে না। এক অন্ধকার সকাল। 2 দিন পর রহিমা ঢাকার মিরপুরের এক ছোট্ট ভাড়া করা বাসায় ফিরে এল। সে স্বাভাবিকভাবে দিন কাটানোর চেষ্টা করছিল, কিন্তু ভোর থেকে তার মনে হচ্ছিল কিছু একটা অদ্ভুত ঘটছে। 2 বার সে দেখল নম্বর প্লেট ছাড়া একটা কালো মোটরবাইক তার বাসার অদূরে এসে থামছে। রাতে পেছনের গলিতে পায়ের আওয়াজ শোনা গেল। রহিমা বাতি নিভিয়ে জানালার কাছে গিয়ে পর্দার ফাঁক দিয়ে উকি দিল। 2 জন সাধারণ পোশাকের লোক রাস্তার উল্টো দিকে একটা খালি বাড়ির সামনে দাঁড়িয়ে সিগারেট জ্বালিয়ে আস্তে আস্তে কথা বলছিল। তাদের অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছিল না তারা এই এলাকার বাসিন্দা। রহিমা একটা গভীর শ্বাস নিয়ে ড্রয়ার থেকে একটা ছোট পিস্তল বের করে কোমরে গুজে রাখল। সে বুঝতে পারল এটা শুধু তার মনের ভুল নয়, তাকে অনুসরণ করা হচ্ছে। ঠিক রাত 1টার দিকে যখন সে ফোনটা বন্ধ করতে যাবে, তখন একটা অজানা নম্বর থেকে একটা বার্তা এলো। তুই ভাবছিস নোংরা জায়গায় থেকে পরিষ্কার খেলা খেলতে পারবি? আমরা জানি তুই কে। গোয়েন্দা ম্যাডামকে বার্তাটা পড়ে তার গা ছমছম করে উঠল। 1 মিনিটেরও কম সময়ের মধ্যে বাড়ির পেছন থেকে কাঁচ ভাঙার শব্দ শোনা গেল। সে সঙ্গে সঙ্গে মেঝেতে গড়িয়ে গিয়ে সতর্ক অবস্থান নিল। 2টো ছায়ামূর্তি দেয়াল টপকে পেছনের উঠোনে নামতে দেখা গেল। ওকে খুঁজে বের কর। যেন পালাতে না পারে, একটা পুরুষের কণ্ঠস্বর শোনা গেল। রহিমা হামাগুড়ি দিয়ে পেছনের দরজার কাছে গিয়ে পায়ের আওয়াজ কাছাকাছি আসার জন্য অপেক্ষা করতে লাগল। যেই একজন রান্নাঘরের সামনে দিয়ে গেল, সে পিস্তলের বাট দিয়ে তার ঘাড়ে সজোরে আঘাত করল। লোকটি কোনো শব্দ না করেই মাটিতে পড়ে গেল।
অন্যজন সেই নড়াচড়ার শব্দ পেয়ে রান্নাঘরের দিকে দুবার গুলি চালাল। গুলিটা পাতলা দেয়াল ভেদ করে কাঠের টুকরো ছড়িয়ে দিল। রহিমা দৌড়ে সামনের ঘরের দিকে গেল, জানালা দিয়ে লাফ দিয়ে বেরিয়ে একটা ছোট গলিতে ঢুকে পড়ল। তার দলের টহল গাড়ি আসলে কয়েক ব্লক দূরেই প্রস্তুত ছিল, কিন্তু সে তাদের সাথে যোগাযোগ করতে পারছিল না। তার ফোনটা রান্নাঘরের টেবিলে পড়েছিল। সে নিঃশব্দে সরু গলির মধ্যে দিয়ে দৌড়ে গিয়ে একটা ছোট মসজিদের সামনে থামল। সেখানে মসজিদের একজন বয়স্ক খাদেম, যিনি তাকে একজন নিয়মিত টোকাই হিসেবে চিনতেন, দরজা খুললেন। রহিমা, এত রাতে দৌড়াচ্ছিস কেন? রহিমা শুধু ফিসফিস করে বলল, দাদু, দয়া করে সব বাতি নিভিয়ে দিন। বাইরে যাবেন না। কিছু লোক আমাকে খুঁজছে। সেই বৃদ্ধ কোনো প্রশ্ন না করে মাথা নাড়লেন। রহিমা পেছনের উখানায় লুকিয়ে শ্বাস চেপে রইল। বাইরে থেকে মোটরবাইক থামার শব্দ শোনা গেল। মসজিদের দিকটা দেখ। আমি নিশ্চিত ও এদিকেই পালিয়েছে। রহিমা তার পিস্তলটা শক্ত করে ধরল। সে জানত যদি তারা তাকে খুঁজে পায় তাহলে এটাই হয়তো তার শেষ পরিণতি হবে। কিন্তু কোথা থেকে যেন হঠাৎ রাস্তার শেষ মাথায় একটা সাইরেনের ক্ষীণ শব্দ শোনা গেল। যারা তাকে তাড়া করছিল তারা আতঙ্কিত হয়ে পড়ল। তাড়াতাড়ি পিছু হট। টহল পুলিশ আসছে। তাদের পায়ের আওয়াজ দূরে মিলিয়ে গেল। কয়েক মিনিট পর রহিমা সাহস করে বেরিয়ে এল। মসজিদের খাদেম তার দিকে উদ্বিগ্নভাবে তাকিয়েছিলেন। মা, তুমি আসলে কে? রহিমা ক্লান্ত হাসি দিয়ে তার দিকে তাকাল। শুধু একজন মানুষ যে ন্যায় বিচার খুঁজছে, দাদু। এক নোংরা শৃঙ্খলের উন্মোচন। পরদিন সকালে রহিমা একটা পুরনো সাইবার ক্যাফে থেকে কমান্ডার আজাদকে ফোন করল। কমান্ডার, ওরা আমার পরিচয় জেনে গেছে। তুমি কি নিরাপদ আছো? আপাতত হ্যাঁ, কিন্তু আমাদের দ্রুত কিছু করতে হবে। যদি সত্যিই ডিসি সুলতান মাহমুদ এর পেছনে থাকে, আমি আরও বড় প্রমাণ জোগাড় করতে সাহায্য করতে পারি। বেপরোয়া হয়ো না, রহিমা। আমরা একটা বিশেষ দল গঠন করছি। আদেশের জন্য অপেক্ষা করো। কিন্তু রহিমা শুধু অপেক্ষা করতে পারছিল না। সে স্পেশাল ইউনিটের জব্দ করা আরিফের ফোন থেকে একটা ভয়েস রেকর্ডিং পেয়েছিল। পরীক্ষা করে দেখা গেল সেখানে এমন একজনের একটা ভয়েস মেসেজ আছে যার কণ্ঠস্বর তার খুব পরিচিত। চিন্তা করিস না, তোলাটা আগের অ্যাকাউন্টে পাঠিয়ে দে। ছোটখাটো ব্যবসায়ীদের ব্যাপার আমি সামলে নেব। খবরটা যেন মিডিয়াতে না ছড়ায়। রহিমা বারবার সেই বার্তাটা শুনল। সে কণ্ঠস্বরটা চিনতে পারছিল, ডিসি সুলতান মাহমুদ। এই প্রমাণ হাতে পেয়ে সে নিজে থেকে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিল। সে জানত কমান্ডার আজাদ হয়তো তাকে বকবেন, কিন্তু সময় তার পক্ষে ছিল না। শেষ পদক্ষেপ। পরের রাতে রহিমা আবার ছদ্মবেশ নিল। এবার টোকাই হিসেবে নয়, বরং পুলিশ সদর দপ্তরের একজন পরিচ্ছন্নতাকর্মীর সহকারী হিসেবে। সে এমন একজন কর্মকর্তার মাধ্যমে ভেতরে ঢোকার অনুমতি পেয়েছিল যাকে সে আগে মাঠে সাহায্য করেছিল। সে দপ্তরের লম্বা, নির্জন করিডোর ধরে হেঁটে চল। সিসিটিভি ক্যামেরাগুলো ছাদের কোণায় ধীরে ধীরে ঘুরছিল। কিন্তু সে প্রত্যেক ক্যামেরার ব্লাইন্ড স্পটগুলো জানত। সে অভ্যন্তরীণ অর্থ বিভাগে ঢুকে ডুপ্লিকেট চাবি দিয়ে একটা ড্রয়ার খুলে কয়েকটা ট্রান্সফারের নথি খুঁজে পেল। টাকা গ্রহণকারীদের নামগুলো দেখে তার বুকটা ভার হয়ে এল। শুধু সুলতান মাহমুদ নয়, আরও কয়েকজন কর্মকর্তা ছিলেন যারা বাজারের নিরাপত্তা তহবিলের টাকা পেতেন। যখন সে একটা ছোট ক্যামেরা দিয়ে সেই নথিগুলোর ছবি তুলছিল, হঠাৎ ঘরের বাতি জ্বলে উঠল। আমি জানতাম তুই এত বেপরোয়া হবি। রহিমা দরজার সামনে একটা বিশাল অবয়ব পড়ল। ডিসি সুলতান মাহমুদ, পরনে ইউনিফর্ম আর কোমরে পিস্তল। তার চোখের দৃষ্টি ছিল শীতল, ঠোঁটে একটা হালকা হাসি। তোর মতো উচ্চাকাঙ্ক্ষী তরুণরা সবসময় একটা জিনিস ভুলে যায়। সে ধীরে ধীরে এগিয়ে আসতে আসতে বলল, এই প্রতিষ্ঠানে সত্য তার দখলে থাকে যার ক্ষমতা আছে, আর তুই একটা ছোট ঘুঁটি। রহিমা ভয় পেল না। সে সোজা তার দিকে তাকিয়ে রইল। যদি ছোট ঘুঁটি রাজাকে ফেলতে পারে, তাহলে আমি শিকার হতে রাজি আছি, স্যার। সুলতান মাহমুদ একটা ছোট হাসি হাসল। খুব সাহস তো তোর। সে ধীরে ধীরে পিস্তলটা তুলে রহিমার বুকের দিকে তাক করল। কিন্তু ট্রিগার চাপার আগেই বাইরে থেকে সজোরে দরজা খোলার শব্দ হল। অস্ত্র ফেলে দিন, ডিসি। কমান্ডার আজাদ কয়েকজন সশস্ত্র স্পেশাল ইউনিটের সদস্য নিয়ে ভেতরে ঢুকলেন। তারা বিকেল থেকেই রহিমার গতিবিধি লক্ষ্য করছিলেন। রহিমা তার ঘড়িতে লুকানো একটা ইমার্জেন্সি সিগন্যাল পাঠিয়েছিল। সুলতান মাহমুদ অবাক হয়ে প্রতিরোধ করার চেষ্টা করল, কিন্তু একটা সতর্কতামূলক গুলির শব্দে সে আত্মসমর্পণ করল। রহিমা, তুই পাগল কিন্তু অসাধারণ, কমান্ডার আজাদ তার কাঁধে চাপড় দিয়ে বললেন। সেই ভোরে ঢাকা শহর তখনও পাতলা কুয়াশায় ঢাকা ছিল।
ভেজা বাতাসটা রাস্তার অ্যাসফাল্ট আর বাড়ির টিনের চালকে আবৃত করে রেখেছিল। স্পেশাল ইউনিটের একটা সেফ হাউসে রহিমা একটা ছোট বারান্দায় একা বসেছিল, একটা ঠান্ডা হয়ে যাওয়া কফির কাপের দিকে তাকিয়ে। তার চোখগুলো সারারাত না ঘুমানোর কারণে ফুলেছিল। ডিসি সুলতান মাহমুদের গ্রেপ্তারটা গল্পের শেষ হওয়া উচিত ছিল, কিন্তু বাস্তবে এটা ছিল এক বিশাল ঝড়ের শুরু মাত্র। গত 2 দিনে মিডিয়া সেই দুর্নীতিগ্রস্ত পুলিশদের খবর প্রচার করতে শুরু করেছিল, যারা একজন নারী গোয়েন্দার রিপোর্টে ধরা পড়েছিল। কিন্তু অদ্ভুতভাবে রহিমার নাম কোথাও উল্লেখ করা হয়নি। কমান্ডার আজাদ নিরাপত্তার জন্য তাকে পর্দার আড়ালে থাকতে বলেছিলেন। কিন্তু সেই সকালে যখন সে বসার ঘরের ছোট টেলিভিশনটা অন করল, তখন সে এমন একটা খবর শুনল যা তার রক্ত গরম করে দিল। পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সদর দপ্তরে গোলাগুলির ঘটনাটি অভ্যন্তরীণ প্রশাসনিক লঙ্ঘনের সন্দেহে ঘটেছে। কোনো উচ্চপদস্থ কর্মকর্তার জড়িত থাকার জোরালো প্রমাণ পাওয়া যায়নি। রহিমা রিমোটটা টেবিলে আছড়ে ফেল। প্রশাসনিক লঙ্ঘন? ওরা নাম পরিষ্কার করতে চাইছে কি? সে সেই ছোট ঘরে অস্থিরভাবে পায়চারি করতে লাগল। সব প্রমাণ স্পষ্ট ছিল, রেকর্ডিং, নথি, টাকা পাঠানোর প্রমাণ। কিন্তু বরাবরের মতোই, যখন মামলা কোনো বড় মাপের ব্যক্তিকে স্পর্শ করে, তখন সবকিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা শুরু হয়। কয়েক ঘণ্টা পর কমান্ডার আজাদ এলেন। তার মুখটা স্বাভাবিকের চেয়ে বেশি বয়স্ক দেখাচ্ছিল, চোখের নিচে কালো দাগ আর কণ্ঠস্বর ছিল ভারী। রহিমা, তোমাকে শান্ত থাকতে হবে। এথিক্স কমিটি আমাদের অতিরিক্ত প্রমাণ প্রকাশ করা থেকে বিরত থাকতে বলেছে। বিরত থাকতে? কমান্ডার, এর মানে হলো ওরা মামলাটা বন্ধ করে দিতে চায়। আমি জানি, কিন্তু তুমি যদি একগুঁয়েমি করো, ওরা মামলাটা তোমার দিকে ঘুরিয়ে দিতে পারে। ওরা বলতে পারে তুমি নিয়ম ভেঙে কাজ করেছ, এমনকি প্রমাণও বিকৃত করেছ। রহিমা তার দিকে তিক্ত দৃষ্টিতে তাকাল। তাহলে আমরা কি ওদের নিজেদের নাম পরিষ্কার করতে দেব? কমান্ডার একটা দীর্ঘশ্বাস ফেললেন। কখনো কখনো কাদা পরিষ্কার করার জন্য পানি শান্ত হওয়ার অপেক্ষা করতে হয় কিন্তু রহিমা অপেক্ষা করতে রাজি ছিল না। সে জানত প্রতিটা ঘণ্টা পার হওয়ার মানে হলো প্রমাণ হারিয়ে যেতে পারে, সাক্ষীদের মুখ বন্ধ করে দেওয়া হতে পারে। পর্দার আড়ালের পরিকল্পনা। সেই রাতে রহিমা আবার তার ল্যাপটপ খুল। সে একটা অতিরিক্ত ফ্ল্যাশ ড্রাইভে সব তথ্যের কপি রেখে দিয়েছিল। সে জানত সত্যকে বাইরে আনার একমাত্র উপায় হল এই তথ্যগুলো জনসমক্ষে ফাঁস করে দেওয়া। কিন্তু সেটা কোনো সাধারণ উপায়ে নয়। সে ট্রান্সক্রিপশন মেসেজের মাধ্যমে একজনের সাথে যোগাযোগ করল। রহিমা, আমার কাছে পুলিশের অভ্যন্তরীণ দুর্নীতির তথ্য আছে, কিন্তু এটা ভিজুয়াল প্রমাণসহ প্রচার করতে হবে। ব্যবহারকারী, আপনি কে? রহিমা, আমাকে সত্যের সাক্ষী বলতে পারেন। সেই ব্যক্তিটি ছিল অনিক, একজন তরুণ স্বাধীন সাংবাদিক, যে বড় বড় মামলা উন্মোচনের জন্য পরিচিত ছিল। রহিমা অনেক দিন ধরেই অনিককে পর্যবেক্ষণ করছিল। সে কোনো ভাড়াটে সাংবাদিক ছিল না, বরং একজন আদর্শবাদী এবং জেদি মানুষ ছিল। তারা পরদিন রাতে একটা টার্মিনালের কাছের পুরনো কফিশপে দেখা করতে রাজি হল। কফিশপে সাক্ষাৎ। সেই রাতে ঝুম বৃষ্টি নামল। রহিমা একটা কালো জ্যাকেট আর টুপি পরে এল। কফিশপটা ছিল ফাঁকা, আর মাত্র 2 জন খদ্দের ছিল। অনিক কোণার এক টেবিলে বসেছিল, সাথে ল্যাপটপ আর একটা ছোট ক্যামেরা। রহিমা কোনো ভূমিকা না করে তার সামনে বসল, তারপর টেবিলের উপর একটা ফ্ল্যাশ ড্রাইভ রাখল। এখানে সব প্রমাণ আছে, টাকা পাঠানোর রসিদ, রেকর্ডিং, এমনকি গ্রেপ্তারের ভিডিও পর্যন্ত। অনিক তার দিকে গম্ভীরভাবে তাকাল। যদি এটা সত্যি হয়, আপনি কি এর ঝুঁকি সম্পর্কে সচেতন? আমি জানি, কিন্তু সত্যকে যদি শুধু লুকিয়ে রাখা হয়, তাহলে তা মিথ্যার সমান। অনিক প্রথম ফাইলটা খুল, তার মুখটা সঙ্গে সঙ্গে বদলে গেল। সে সুলতান মাহমুদের ট্রান্সফার স্লিপে সই করার ভিডিও দেখল এবং তার কণ্ঠস্বরের রেকর্ডিং স্পষ্ট শুনতে পেল। আগের অ্যাকাউন্টে পাঠিয়ে দে। খবরটা যেন মিডিয়াতে না ছড়ায়। সে ধীরে ধীরে ল্যাপটপটা বন্ধ করল। আমি কথা দিচ্ছি এটা প্রকাশিত হবে, কিন্তু আমাদের খুব সতর্ক থাকতে হবে। ওরা নিশ্চয়ই আপনাকে অনুসরণ করছে। রহিমা মাথা নাড়ল। আমি প্রথম থেকেই প্রস্তুত ছিলাম, কিন্তু তারা জানতেও পারল না, দূর থেকে 2 জন সাধারণ পোশাকের লোক একটা গাড়ি থেকে সেই কফিশপটা পর্যবেক্ষণ করছিল। তাদের একজন ছোট একটা রেডিওতে কথা বলছিল। টার্গেটকে পাওয়া গেছে। আদেশের জন্য অপেক্ষা করো। বৃষ্টির মধ্যে ধাওয়া। সাক্ষাৎ শেষ হওয়ার সাথে সাথেই রহিমা অনিকের থেকে আলাদা হয়ে গেল। কিন্তু কয়েক মিটার হাঁটার পরেই সে একটা গাড়ির ইঞ্জিনের শব্দ দ্রুত এগিয়ে আসতে শুনল। হেডলাইটের আলো তার পিঠে এসে পড়ল।
দাঁড়াও, গাড়ির ভেতর থেকে একটা চিৎকার শোনা গেল। রহিমা সঙ্গে সঙ্গে একটা সরু গলিতে দৌড় দিল। বাতাসে একটা গুলি চালানো হলো, যা শুনে এলাকার লোকেরা ভয়ে চিৎকার করে বাড়ির দরজা বন্ধ করে দিল। রহিমা মাথা নিচু করে একটা নিচু দেয়াল টপকে একটা ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় ঢুকে পড়ল। সে একটা ভেজা দেয়ালের আড়ালে লুকিয়ে রইল। তার শ্বাস দ্রুত চলছিল। বৃষ্টি আরও জোরে নামল। রাস্তার শেষ মাথা থেকে দুজন লোক পিস্তল হাতে তাড়া করছিল। তারা কোনো গুন্ডা ছিল না। তাদের চালচলন ছিল অত্যন্ত প্রশিক্ষিত। তাদের একজন চিৎকার করে বলল, তোর জন্য সুলতান মাহমুদ ধরা পড়েছে। এবার তোর পালা হারিয়ে যাওয়ার। রহিমা তাদের মনোযোগ অন্যদিকে ফেরানোর সিদ্ধান্ত নিল। সে একটা ধাতব ক্যানে লাথি মেরে জোরে শব্দ করল, তারপর গলির ডান দিকে সরে গেল। যেই একজন লোক কাছে এলো, সে একটা ছোট টিনের চাল থেকে লাফ দিয়ে তার কাঁধে সজোরে লাথি মারল। লোকটি মাটিতে পড়ে গেল, তার অস্ত্র ছিটকে গেল। অন্যজন দুবার গুলি চালাল, কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হল। রহিমা একটা কর্দমাক্ত গলি দিয়ে দৌড়ে একটা বন্ধ দোকানের সামনে পার্ক করা পুরনো মোটরবাইকে চড়ে বসল। সে ইমার্জেন্সি কি দিয়ে বাইকটা চালু করে হাইওয়ের দিকে দ্রুত গতিতে ছুটে চল। কালো গাড়িটা তার পেছনে তাড়া করতে লাগল, জমে থাকা পানি আর হর্নের শব্দের মধ্য দিয়ে। শহরের আলো ভেজা অ্যাসফাল্টে প্রতিফলিত হয়ে পরিবেশটাকে একটা অ্যাকশন সিনেমার মতো করে তুলেছিল। কিন্তু রহিমা পরিকল্পনা ছাড়াই এগোচ্ছিল না। একটা ফ্লাইওভারের নিচে অনিক তার গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। সে দরজা খুলতেই রহিমা লাফ দিয়ে ভেতরে ঢুকে পড়ল এবং তারা সঙ্গে সঙ্গে শহরের বাইরের দিকে চলে গেল। সত্যের প্রকাশ। কয়েক ঘণ্টা পর ঢাকার অদূরে একটা খালি বাড়িতে অনিক উত্তেজনার সাথে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়েছিল। সে সেই ভিডিও আর নথিগুলো একটা জাতীয় মিডিয়া নেটওয়ার্কে আপলোড করছিল। যদি সিগন্যালটা ঠিক থাকে 5 মিনিটের মধ্যে খবরটা সব নিউজ পোর্টালে ছড়িয়ে পড়বে, সে বলল। রহিমা মেঝেতে বসে একটা খালি স্ক্রিনের দিকে তাকিয়েছিল। এই ভিডিওটা প্রকাশিত হওয়ার সাথে সাথেই ওরা আমাদের পিছু নেবে। অনিক একটা হালকা হাসি দিল। হ্যাঁ, কিন্তু যদি সবাই জেনে যায়, ওরা আর মুখ বন্ধ করতে পারবে না। ঠিক ভোর 3:17 আপলোডটা শেষ হল। অভ্যন্তরীণ দুর্নীতির প্রমাণ, ইউনিফর্মের ভেতর থেকে কণ্ঠ শিরোনামের ভিডিওটা বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ল। কয়েক মিনিটের মধ্যেই টপিকটা ভাইরাল হয়ে গেল। পলিসের ফর্ম কি এবং কি স্পিক দ্য ট্রুথ কি হ্যাশট্যাগুলো জাতীয় ট্রেন্ডিংয়ে চলে এলো। কিন্তু এর কিছুক্ষণ পরেই বাড়ির বিদ্যুৎ চলে গেল। অনেক জানালার দিকে তাকাল। মনে হচ্ছে ওরা এই জায়গাটা খুঁজে পেয়েছে। রহিমা একটা গভীর শ্বাস নিল। আমাদের আলাদা হতে হবে। তুমি অতিরিক্ত প্রমাণগুলো অন্য মিডিয়ায় নিয়ে যাও। আমি ওদের মনোযোগ অন্যদিকে সরাবগু। তুমি পাগল হয়েছ? এটা তো আত্মহত্যাগী। যদি দুজনই ধরা পড়ি, তাহলে এই লড়াইটা আর কেউ চালিয়ে যেতে পারবে না। আমার উপর বিশ্বাস রাখো। অনিক এক মুহূর্ত চুপ করে থেকে তারপর ভারাক্রান্ত মনে মাথা নাড়ল। ঠিক আছে, কিন্তু একটা কথা দাও। তুমি এই সব কিছু থেকে বেঁচে ফিরবে। রহিমা একটা হালকা হাসি দিল। আমি চেষ্টা করব ভোরের দিকে পলায়ন। রহিমা সেই বাড়ি থেকে দ্রুত পায়ে বেরিয়ে গাছের ছায়ার আড়ালে মিলিয়ে গেল। রাস্তার শেষ মাথায় কালো গাড়িগুলো সারি দিয়ে দাঁড়িয়েছিল, তাদের লালনীল বাতিগুলো আস্তে আস্তে জ্বলছিল। সে জানত এটা স্পেশাল ইউনিটের কোনো অফিসিয়াল অভিযান নয়। এটা সুলতান মাহমুদের অনুগত লোকদের একটা গোপন অভিযান। কোনো কিছু না ভেবেই সে আবাসিক এলাকার পেছনের ছোট জঙ্গলের দিকে দৌড় দিল। ভেজা মাটিতে তার পায়ের শব্দ হচ্ছিল। দূর থেকে ট্র্যাকিং কুকুরের ঘেউ ঘেউ শব্দ শোনা যাচ্ছিল। রহিমা দৌড়াতে দৌড়াতে একটা ছোট নদী খুঁজে পেল। সে পার বেয়ে নেমে বুকের সমান ঠান্ডা পানিতে নেমে একটা বড় বটগাছের শিকড়ের আড়ালে লুকিয়ে পড়ল। শ্বাস চেপে রেখে সে দেখল টর্চের আলো পানির উপর নাচছে। একজন গার্ড চিৎকার করে বলল, ও বেশি দূরে যেতে পারবে না। খুঁজে বের কর। কিন্তু যখন তারা ছড়িয়ে পড়ল, রহিমা ধীরে ধীরে নদীর অন্য পারে ডুব দিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। এক নতুন সকাল। যখন রহিমা শহরের উপকণ্ঠের একটা ছোট রাস্তায় উঠে এল, তখন সূর্য উঠতে শুরু করেছে। তার পোশাক ছিল ভেজা, চুলগুলো এলোমেলো, কিন্তু তার চোখ তখনও তীক্ষ্ণ ছিল। সে একটা ছোট কিওজে একটা খবরের কাগজ দেখল। পুলিশ বিভাগে বড় কেলেঙ্কারি ফাঁস, নারী গোয়েন্দার তথ্য মিডিয়ায় ভাইরাল ও সে স্বস্তির নিঃশ্বাস ফেল। সত্যটা বেরিয়ে এসেছে। কিন্তু সেই বড় শিরোনামের আড়ালে কোনায় একটা ছোট খবরও ছিল। সেই গোয়েন্দার পরিচয় এখনও রহস্যময়। পুলিশ কর্তৃপক্ষ তাকে সুরক্ষার জন্য একটি অনুসন্ধান দল গঠন করবে। রহিমা একটা হালকা হাসি দিল।
সে জানত সুরক্ষা করার মানে সবসময় নিরাপদ থাকা নয়। কিন্তু প্রথমবারের মতো সে অনুভব করল তার লড়াইটা বৃথা যায়নি। সে দূরবর্তী বিল্ডিংগুলোর আড়াল থেকে উদীয়মান সূর্যের দিকে তাকাল। ওদের ইউনিফর্ম থাকতে পারে, কিন্তু জনগণের চোখ আছে, সে আস্তে করে বিড়বিড় করল। সেই বড় খবরটা বিস্ফোরিত হওয়ার ৩ দিন পর দেশের পরিস্থিতি বদলে গেল। টেলিভিশনে, কফি শপে, সোশ্যাল মিডিয়ায় সবাই সেই রহস্যময়ী নারী গোয়েন্দা নিয়ে কথা বলছিল, যে পুলিশের অভ্যন্তরীণ দুর্নীতি উন্মোচন করার সাহস দেখিয়েছিল। কিন্তু এই শোরগোলের আড়ালে রহিমা ছায়ার মধ্যে জীবনযাপন করছিল। সে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াচ্ছিল। কখনো খালি বাড়িতে ঘুমাত, কখনো ছোট মসজিদে। তার চুল এখন ছোট করে কাটা, যাতে সহজে চেনা না যায়। তার হাতে সবসময় একটা জিনিস থাকত যা সে কখনো ছাড়ত না, আসল প্রমাণ এবং ব্যক্তিগত নোটসহ একটা ফ্ল্যাশ ড্রাইভ। সেই রাতে সে মোমেনা বেগম নামের একজন বৃদ্ধা বিধবার পুরনো বাড়িতে লুকিয়েছিল, যিনি তাকে বাজার থেকে ছদ্মবেশের সময় থেকেই চিনতেন। রহিমা, কিছু খেয়ে নে। শুধু চা খাস না। তোর মুখটা খুব ফ্যাকাশে দেখাচ্ছে। মোমেনা বেগম এক প্লেট ভাত আর ডাল নিয়ে এসে বললেন। রহিমা একটা ছোট হাসি দিল। ধন্যবাদ, খালা। আমি ঠিক আছি। এই দেশটা বড় অদ্ভুত, মা। খারাপ লোকদের সুরক্ষা দেওয়া হয়, আর সৎ লোকদের তাড়া করা হয়। মোমেনা বেগম তার দিকে করুণার দৃষ্টিতে তাকিয়ে আস্তে করে বললেন। রহিমা শুধু চুপ করে রইল। সে জানত এই বৃদ্ধা ঠিকই বলেছেন। ঢাকায় বিচার আর আলোচনার আড়ালে কমান্ডার আজাদকে একটা অভ্যন্তরীণ এথিক্স কমিটির সামনে ডাকা হয়েছিল। তিনি পুলিশ বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের সামনে দাঁড়িয়েছিলেন, যারা তার দলের সব পদক্ষেপ পরীক্ষা করছিল। আপনি একজন সদস্যকে লিখিত অনুমতি ছাড়া অভিযান চালানোর অনুমতি দিয়েছেন এবং প্রতিষ্ঠানের নাম খারাপ করেছেন, একজন কর্মকর্তা শীতল সুরে বললেন। কমান্ডার আজাদ শান্তভাবে উত্তর দিলেন, প্রতিষ্ঠানের নাম খারাপ হয়নি, স্যার, মানুষের মন খারাপ হয়েছে। যদি এই প্রতিষ্ঠান সত্যকে ভয় পায়, তাহলে আমরা লড়াই করার আগেই হেরে গেছি। ঘরটা হঠাৎ শান্ত হয়ে গেল। কমিটির কিছু সদস্য শুধু একে অপরের দিকে তাকাতে লাগল। তারা সরাসরি কোনো শাস্তি দিতে পারছিল না, কারণ জনমত রহিমা এবং তার দলের পক্ষে ছিল। কিন্তু রাজনৈতিক চাপ বিভিন্ন দিক থেকে আসছিল। এদিকে পুলিশ সদর দপ্তরের বাইরে শত শত ছাত্রছাত্রী বিক্ষোভ করছিল। তাদের হাতে পোস্টার ছিল, যেখানে লেখা ছিল, প্রতিষ্ঠান পরিষ্কার করো, রহিমাকে রক্ষা করো, এবং কি সত্যকে দমিয়ে রাখা যাবে না কি। কিন্তু অন্যদিকে কিছু লোক ক্ষুব্ধ ছিল। কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা নিজেদের বিপন্ন মনে করছিলেন এবং রহিমাকে ইউনিফর্মের বিশ্বাসঘাতক হিসেবে দেখছিলেন। সন্ধ্যার গুলি। সেই বিকেলে রহিমা একটা ধানক্ষেতের পাশে একা হাঁটছিল, কমান্ডার আজাদের সাথে যোগাযোগের জন্য সিগন্যাল খোঁজার চেষ্টা করছিল। সে কয়েক সপ্তাহ ধরে কোনো খবর পায়নি। কমলা রঙের আকাশটা জমে থাকা পানিতে আলো প্রতিফলিত করছিল। বাতাস ভেজা মাটির গন্ধ বয়ে আনছিল। হঠাৎ দূর থেকে মোটরবাইকের শব্দ শোনা গেল। দুটো মোটরবাইক ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। রহিমার সহজাত প্রবৃত্তি সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে উঠল। সে ফোনটা নামিয়ে তাদের দিকে তীক্ষ্ণভাবে তাকাল। একা নাকি, গোয়েন্দা ম্যাডাম, তাদের একজন ব্যঙ্গের সুরে বলল। রহিমা এক পা পিছিয়ে গেল। আপনারা কারা? শুধু এমন লোক যাদের পাঠানো হয়েছে অসমাপ্ত কাজ শেষ করার জন্য। সে উত্তর দেওয়ার আগেই প্রথম গুলিটা চালানো হল। রহিমা সঙ্গে সঙ্গে ধানক্ষেতের পাশের একটা ছোট নালায় গড়িয়ে পড়ল। গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়ে একটা বাঁশের গায়ে লাগল। সে ব্যাগ থেকে তার অস্ত্র বের করে জবাবে দুবার গুলি চালাল। একজন হামলাকারী পড়ে গেল, তার মোটরবাইকটা ছিটকে পড়ল। অন্যজন বড় রাস্তার দিকে পালিয়ে গেল। রহিমা পড়ে যাওয়া মোটরবাইকটার দিকে দৌড়ে গিয়ে হামলাকারীর পরিচয় পরীক্ষা করল। তার কালো জ্যাকেট থেকে সে একটা ছোট, লুকানো পুলিশের ব্যাজ খুঁজে পেল। রহিমা স্তব্ধ হয়ে গেল। তারা কোনো গুন্ডা ছিল না। তারা ছিল ভেতরের লোক। শেষ সাক্ষাৎ। সেই রাতে রহিমা একটা নিরাপদ লাইনের মাধ্যমে কমান্ডার আজাদের সাথে যোগাযোগ করতে সক্ষম হল। কমান্ডার, আমার উপর হামলা হয়েছে। আমি যে ব্যাজটা পেয়েছি তা থেকে বোঝা যাচ্ছে ওরা আমাদেরই লোক। অপর প্রান্তের কণ্ঠস্বরটা ভারী শোনাল। আমি জানি, রহিমা। পুলিশ বিভাগের ভেতরে একটা দল আছে যারা এখনও সুলতান মাহমুদের অনুগত। ওরা প্রতিশোধ নিতে চায়। তাহলে আমাদের পরবর্তী পদক্ষেপ কি? আমি রাষ্ট্রপতির কাছে একটা সম্পূর্ণ প্রতিবেদন পাঠিয়েছি, কিন্তু পরিস্থিতিটা সংবেদনশীল। তোমাকে আনুষ্ঠানিক ডাক না পাওয়া পর্যন্ত লুকিয়ে থাকতে হবে। রহিমা অনেকক্ষণ চুপ করে রইল।
আমি ক্লান্ত, কমান্ডার। লুকিয়ে থাকতে থাকতে, সন্দেহভাজন হতে হতে, আর সেই লোকদের দ্বারা আক্রান্ত হতে হতে যারা আমার পক্ষেই থাকার কথা ছিল, আমি ক্লান্ত। কমান্ডারের কণ্ঠস্বর নরম হয়ে এল। আমি জানি, মা। কিন্তু তুমি অনেক বড় একটা কাজ করেছ। বিশ্বাস করো, এই সব আত্মত্যাগ বৃথা যাবে না। সংযোগ বিচ্ছিন্ন করার আগে কমান্ডার শেষ একটা বাক্য বললেন যা রহিমার বুকটা ভার করে দিল। যদি কোনোদিন তুমি আর ওই ইউনিফর্মটা পরতে না পারো, মনে রেখো, সত্যের জন্য কোনো পদের প্রয়োজন হয় না। মধ্যরাতের বিস্ময়। 3 দিন পর টেলিভিশনে একটা আশ্চর্যজনক খবর এল। ডিসি সুলতান মাহমুদকে কারাগারের কক্ষে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত ঘোষণা করা হয়েছে। রহিমা কোনো অভিব্যক্তি ছাড়াই স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। সে জানত এর মানে কি। মামলাটা ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হবে। মনে মনে সে জানত সুলতান মাহমুদ অসুস্থতায় মারা যায়নি। তাকে চুপ করিয়ে দেওয়া হয়েছে যাতে সে আর কথা বলতে না পারে। কিন্তু একই সাথে মিডিয়া আরও একটা খবর প্রচার করছিল। সরকার আনুষ্ঠানিকভাবে একজন নারী গোয়েন্দার সাহস থেকে অনুপ্রাণিত হয়ে পুলিশ সংস্কার কমিটি গঠন করেছে, যে অন্যায়ের কাছে মাথা নত করতে অস্বীকার করেছিল। রহিমা এবার আর চোখের জল ধরে রাখতে পারল না। সে কাঁদছিল, দুঃখের জন্য নয়, বরং অবশেষে তার লড়াইটা যে বৃথা যায়নি সেই জন্য। কারওয়ান বাজারের এক সকাল। কয়েক মাস পর কারওয়ান বাজারের পরিবেশ বদলে গেছে। আর কোনো উদ্ধত পুলিশ নেই, আর কোনো ভীত বিক্রেতা নেই। সবকিছু শান্তভাবে চলছিল যেমনটা চলার কথা। ভিড়ের মধ্যে ছোট চুল আর সাধারণ পোশাকের একজন তরুণী প্লাস্টিকের ব্যাগ হাতে হেঁটে যাচ্ছিল। সে বিক্রেতাদের দিকে তাকিয়ে হাসল, যারা তাকে অবাক হয়ে দেখছিল। আরে রহিমা আপা, একজন সবজি বিক্রেতা ডেকে উঠল। রহিমা ফিরে তাকিয়ে একটা ছোট হাসি দিল। অনেকদিন এদিকে আসেন না, তাই না খালা? আলহামদুলিল্লাহ আপা, যেদিন থেকে ওই মামলাটা ফাঁস করলেন, এই বাজারটা শান্ত হয়ে গেছে। আর কেউ চাঁদা চাইতে আসে না, সেই মহিলা কৃতজ্ঞতার হাসি দিয়ে বললেন। রহিমা শুধু মাথা নেড়ে কিছু সবজি কিনে চলে গেল। সে আর ইউনিফর্ম পরত না, আর অস্ত্র বহন করত না, কিন্তু তার চোখে তখনও সেই একই দ্বিধা ছিল। এক শান্ত সমাপ্তি। সেই বিকেলে রহিমা সেই নদীর ধারে বসেছিল যা একসময় তার পলায়নের জায়গা ছিল। বিকেলের নরম বাতাস বইছিল, বাঁশের পাতাগুলো ধীরে ধীরে দুলছিল। সে দূরে তাকিয়ে তার সাথে থাকা ছোট নোটবুকে কিছু লিখল। ন্যায়বিচার জয় বা পরাজয়ের নয়, বরং সঠিক জায়গায় দাঁড়িয়ে থাকার সিদ্ধান্ত। যদিও সবাই তোমাকে চুপ থাকতে বলে, দূর থেকে সে বাচ্চাদের খেলার শব্দ শুনতে পেল। আকাশটা ধীরে ধীরে কমলা হয়ে এলো এবং সূর্য দিগন্তের আড়ালে আস্তে আস্তে ডুবে গেল। রহিমা বইটা বন্ধ করে আকাশের দিকে তাকিয়ে তারপর হাসল। হয়তো সে আর সেই প্রতিষ্ঠানের অংশ ছিল না যাকে সে একসময় রক্ষা করত। কিন্তু তার হৃদয়ে সে জানত, সে এখনও তার শপথ পালন করে চলেছে, সত্যকে প্রতিষ্ঠা করা, ঝুঁকি যাই হোক না কেন। উপসংহার: কয়েক মাস পর রহিমার গল্প পুলিশ একাডেমিতে প্রশিক্ষণের বিষয়বস্তু হিসেবে অন্তর্ভুক্ত করা হল। কেউ জানত না সে এখন কোথায় আছে, কিন্তু অনেকেই বিশ্বাস করত সে এখনও এই দেশের জন্য নির্বে কাজ করে যাচ্ছে। ইউনিফর্ম দিয়ে নয়, বিবেক দিয়ে। আর কারওয়ান বাজারের এক কোনায়, আবর্জনার স্তূপের কাছের একটা ছোট দেয়ালে, কেউ কালো রং দিয়ে লিখেছিল, রহিমা এখানে ছিল। আর তার জন্যই আমরা ভয় পাই না।